হ্যাঁ, বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে। আমি আগে তোমাদের অনেকগুলো গল্প শুনেছি, তার মধ্যে তারিণী খুড়ো আছে, আহ ঘনাদা আছে, টেনিদার চারমূর্তির গল্প বলেছি। এছাড়া তোমার আবোল তাবোলের সুকুমার রায়ের বলেছি। আর একটা যেন কি একটা বলেছিলাম, মোল্লা নাসিরুদ্দিন। তা যাই হোক, তোমাদের এই সমস্ত গল্প পড়ে আমি যেহেতু তোমার এখন চার মূর্তির অভিযানের গল্পগুলো তোমাদের বলছি। আগের দিনকে পর্ব 4-এর গল্প বলেছিলাম, সে একার কণ্ঠস্বর। তারপরে সেই গল্পের শেষে আমরা দেখেছিলাম যে একটা হঠাৎ যেন কর্তিমা বললেন সর্বনাশ সর্বনাশ। তারপর নিজে গলাটা চেপে ধরলেন। বাইরে আবার চ্যাঁ চ্যাঁ করে বীভৎস ধ্বনি উঠলো। সেই ধ্বনিতে একটু আতঙ্কে সবাই এলাম। আমরা অতলে ডুবে ডুবে যাচ্ছিলাম। তারপর ভাবলাম আলে এই কোন শব্দ, কি ভয়ঙ্কর শব্দ। তা এবার আমরা আসবো পর্ব 5-এ। পর্ব 5-এ টেনিদার, আমাদের গল্প হচ্ছে টেনিদার বিদায়। চেঁচা চেঁচা আওয়াজে খানিক এ তো টেনিদা তো হাবুলকে জড়িয়ে ধরেছে। খানিক পরে হাবুল সেনি সামলে নিল। মামার কপালে চোখ তোলা বুঝিল। কি হইল মামা? অমন কইরা আকাশের মুখ তুইলা বইসা আছেন কেন? কি কি ডাকলো বাইরে? ভূত না শাকচুন্নি? কুটি আমার মুখখানা এবার ভীষণ বেজার হয়ে গেল। আরে ধুর, বাইরে কি ডাকবো? ওটা তো কিছু না, ও তো পেঁচা। পেঁচা? ক্যাবলা অবাক হয়ে গেল। তা পেঁচা ডাকলে আপনি কি কি সর্বনাশ কি সর্বনাশ বলছেন কেন? তারপরে ভীষণ ঘাবড়ে গেলেন। আরে ঘাবড়ে গেছি কি আর সাধে? কুটিয়াম বেজার মুখটা আরো বেজার হয়ে গেল। একটা বাঁধানো দাঁত ছিল, সেটা খুলে গিয়ে আর মনের ভুলে ক্লিপ টিপ শুদ্ধ সেটা টপ করে গিলে ফেলল। যাই হোক, এবার একটু জোলাপ খেয়ে ফেলে গিয়ে যাই। কুটি মামা চলে গেলেন। হাবুল বলল, দাঁতটা পেটে থাকলেই বা ক্ষতি কি? মামার তো সুবিধাই হইলো, যা খাইবো তারে ডবল চাবান দিতে পারবো। একবার চাবাইবো মুখে, আবার পেটে গিয়ে আরেকবার চাবান দিতে পারবো। টেনিদার দাঁত মুখ খেয়েছিল। চুপ কর, তোকে আর ওস্তাদি করতে হবে। কাল আমি তোকে একটা দেশলাই, খানিক সর্ষের তেল আর রাজ্যের বেগুন গিলে দেবো। পেটের মধ্যে বেগুন ভাজা ভেজে খাস। খোদ ছোট্টু লাল এসে বললো, খানা তো আর হো গিয়া। সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো আমরা। টেনিদা বললো, কেয়া বানায় আজ? ছোট্টু বলল, ডিমের কারি, মাছের ফ্রাই। টনি বললো, ট্রালালালা, কাল তো শিকারে যাচ্ছি। আমরা বাঘের পেটে যাবো, হিপোপোটামাসকে গিলে গিলে খাবে কে জানে। চল আজ প্রাণ ভরে ফাঁসির খাওয়া খেয়ে নি। ক্যাবলা বলতে যাচ্ছিল, ডুয়ার্সের জঙ্গলে কি হিপো, কিন্তু বলার সুযোগই পেল না। তার আগে টেনিদা চেঁচিয়ে উঠল, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আমরা কোড়া শেষে আসলাম ইয়াক ইয়াক, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, তোমাদের তো আগেই বলেছি। ছোট্টুলার চোখ দুটো আলুর দমের মতো বড় বড় সাইজ করে আমাদের দিকে তাকিয়ে রইল। কিছুই বুঝে উঠতে পারলো না। সকালেও পরের দিন সকালে উঠে সাজ রব দেখি বেশ বড় একটা মোটর ভ্যান এসে দাঁড়িয়েছে। এদিকে কুর্তি মামা কুর্তি মামা বুট আর হাফ প্যান্ট পরে একেবারে তৈরি। গলায় টোটার মালা, হাতে বন্দুক। কুলিদের সর্দারও এসে গেছে। ওর হাত ওর হাতের তাক নাকি ফসকায় না। আমরা চটপট জামা প্যান্ট পরে নিলুম, কিন্তু টেনিদার আর দেখা নেই। কুর্তিয়া বললেন, টেনি কোথায়? টেনিদা ভদ্র বসায়, যাকে বলে বাথরুমে ঢুকে বসে আছে, আর বেরোতেই চায় না। শেষকালে দরজায় দমাদম ঘুষি চালাতে লাগলো ক্যাবলা। শিকারে যাওয়ার আগে কি অজ্ঞান হয়ে গেল নাকি টেনিদা? আমরা ভাবলাম, সত্যি যদি অজ্ঞান হয়ে থাকো, দরজা খুলে দাও, আমরা তোমার নাকে স্মেলিং শট লাগিয়ে দিচ্ছি। এই বক্তব্যটা অবশ্য ক্যাবলার, আমার নয়। এরপর কোনো ভদ্রলোক অজ্ঞান হয়ে থাকতে পারে না। রেগে মেগে দরজা খুঁজে বেরিয়ে এলো টেনিদা। টেক কেয়ার ক্যাবলা। আমি অজ্ঞান হয়েছি, পেটটা একটু চিনচিন করছিল তাই।
কুর্তি মামার হাঁকশা গেল, কি হলো, রেডি টেনি? হাবুল বললো, টেনিদার প্যাটটা চিনচিন করে, আমি বললাম মাথাটাও ঝিমঝিম করে। ক্যাবলা বললো, বাঘ দেখার আগেই প্রাণ টিন টিন করে। টেনিদা ঘুষি বাগিয়ে ক্যাবলাকে তাড়া করলে, ক্যাবলা তো সারাত করে পালিয়ে গেল হাঁড়ির মতন মুখ করে। টেনিদা বলছে, ভাবছিস কি তুই আমি ভীতু? চল শিকারে। পটল ডাঙার এই টেনি শর্মা কাউকে কেয়ার করে না। বাঘ ফাগ সামনে যা আসবে সেফ হাঁড়ি কাবাব করে খেয়ে নেবো, দেখে নিস। টেনিদার মজাই এই। ঠিক হাওড়া স্টেশনের গাড়িগুলোর মতো লিলিয়া পর্যন্ত যেন চলতেই চায় না, খালি ক্যাচ ক্যাচ কোঁচ কোঁচ। তারপরে একবার দৌড় মারলো তো পাঁই পাঁই সোজা শব্দ একদম বর্ধমান। তারপর তাকে আর কে পায়? এই গুণের জন্যই টেনিদা আমাদের লিডার। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়লুম। কুর্তি মামা আর রোশন লাল বসলেন ড্রাইভারের পাশে। রোশন লাল মানে কুড়িদের সর্দার। আমরা বসলুম ভ্যানের ভিতরে। একটু পরেই গাড়ি এসে জঙ্গলে ঢুকলো। দুদিকে বড় বড় শাল, তার তলে অগাছার জঙ্গল। এখানে ওখানে নানা রকম ফুল ফুটেছে, মাথায় তুলে আছে ডোরা কাটা বুনো ওলের ডগা। ছোট ছোট কাকের মতন কালো কালো একরকম পাখি রাস্তার উপর দাঁড়িয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ছোট ছোট নালা দিয়ে তিত্তির করছে বলছে পরিষ্কার নীল জল। সামনে দিয়ে কয়েকবার কান খাড়া করে দৌড়ে পাওয়ালো খরগোশ। মাথা নিচু করে তীর গতিতে ছুটে গেল একটা হরিণ। সোনালি রোমের ওপর কি সুন্দর কালো ছিট ছিট ছিট। কুটিয়া বলে, ইস, আরেকটু হলেই মারতে পারা যেত ওই হরিণটাকে। কথাটা আমার ভালো লাগলো না। এমন সুন্দর হরিণগুলোকে মানুষ কেন মারে? দুনিয়ায় তো খাবার জিনিসের অভাব নেই। দুমদাম করে হরিণ না মারলে কি ক্ষতি হয়? কি এমন ক্ষতি হয় লোকে? পাশের শিমুল গাছের ডালে বড় একটা পাখি ডেকে উঠলো। ক্যাবলা হাততালি দিয়ে উঠলো, ময়ূর ময়ূর। ময়ূর বটে, ঠিক চিনেছি আমরা, অনেক ময়ূর দেখেছি চিড়িয়াখানায়। বাঘের কথা ভুলে আমার ভারী ভালো লাগছিল জঙ্গলটাকে। কি সুন্দর ঠান্ডা ছাওয়ায়, কত ফুল, কত সুন্দর হাওয়া, মিষ্টি পাখির ডাক, কত খরগোশ, বুনো হরিণ। ইচ্ছে ইচ্ছে করছিল পাহাড়ি নালার ওই নীলচে ঝর্ণার জলে ঝাঁপিয়ে পড়ে স্নান করি। হঠাৎ চমক ভাঙলো রোশন লালের গলায়, বাবু বাবু। কুটিয়াল, দেখেছি। বাহাদুর, গাড়ি রকম। গাড়িটা আস্তে আস্তে থেমে গেল। মামা আর রোশনলাল নামবেন গাড়ি থেকে। মামা আমাদের তাকে বললেন, তোমরা চুপচাপ বসে থাকো গাড়িতে, কাঁচ তুলে দাও, নেয়ার দরকার না পড়লে নামবে না, আমরা আসছি একটু করে। বাহাদুর, তুম ভি আও। মাটির দিকে তাকিয়ে কি যেন দেখতে দেখতে তিনজনের টুক টুক করে মিলিয়ে গেল মনের ভেতরে। আমরা চার মূর্তি জঙ্গলের মতো চুপচাপ বসে রইলাম ভ্যানের ভিতর। কিন্তু কতক্ষণ আর এইভাবে বোকার মতন বসে থাকতে ভালো লাগে? কাঁচ তুলে দেয়াতে কেমন গরম বোধ করছে, অথচ বাইরে ঠান্ডা ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইছিল, টুপটুপিয়ে পড়ছিল শালের পাতা। আমরা যেন জেলখানার মধ্যে আটকে আছি, এমনি মনে হচ্ছে। ক্যাবলা বললে, টেনিদা, একটু নেমে পায়চারি করলে কেমন হয়? টেনিদা বললো, কুর্তিমামা তো বারণ করলে গেল যে, কাছাকাছি যদি বাঘ টাক থাকে। হাবুল বলল, এমন দিনের বেলা, চারিদিকে এমন মনোরম, এইখানে বাঘ থাকবো কেন? বাঘ যদি এইখানে থাকবো তাহলে ওরা বাঘের খোঁজে দূরে যাইবো কেন? পাকা যুক্তি, অস্বীকার করার উপায় নেই। শুনে টেনিদা একবার কান একবার নাক টাক চলে, তা বটে তা বটে, তবে মামা বারণ করে গেল কিনা? ক্যাবলা বললো, মামারা বারণই করে। সংস্কৃত পড়নি টেনিদা? মা মা অর্থাৎ কিনা না না, ওটা মামা না, মামা নামের গুণ। সব সব সময়তেই মা মা বলবে। টেনিদা বললো, তুই, বিরক্ত হয়ে বলল, তুই সব ব্যাপারে পাকামি করিস কেন? ধ্যাত তোর সংস্কৃত। স্কুলের পণ্ডিতের চাঁটিতে চোখে অন্ধকার দেখতুম, কলেজে এসে যে সংস্কৃত হাত থেকে বেঁচেছি, আর তুই পণ্ডিতি ফলাস ক্যাবলা। গা দেখতে না, শুনলে গা জ্বালা করে। ক্যাবলা, তা যদি, ও তো ম্যায় উদার যাও, সে আবার কি, হাউমা করছিস কেন?
হাউমাউ ন রাষ্ট্রভাষা, মানে আমি কি নামবো? তা সোজা বাংলায় বললেই তো হয়। টেনিদা ভেঙচি কেটে উঠলো, অমন ভূতের আওয়াজ করছিস কেন? আয় নামা যাক, কিন্তু বেশি দূর যাওয়া চলবে না, কাছাকাছি থাকতে হবে। আমরা নেমে পড়লুম ভ্যান থেকে। বেশি দূর যাব না ভেবেও হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গেছি। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দৃশ্য দেখে আমি বেশ কায়দা করে বলতে আছি, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। ঠিক এমন সময় জঙ্গলের মধ্যে মড়মড় মড়মড় করে শব্দ। পেছনে তাকিয়ে দেখি হাতি গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। আমি চেঁচিয়ে বললাম, টেনিদা, বুনো হাতি, বাপরে মারে! কিন্তু ভ্যানের দিকে যাওয়ার উপায় নেই, হাতি তো সেই পথ দিকেই আসছে। ক্যাবলা, হাবুল, প্যালা, গাছে উঠে পড়, কুইক! টেনিদার আদেশ শোনা গেল। কিন্তু তার আগেই আমাদের সামনে একটা মোটা গাছে, টেনিদা বলার আগে মোটা গাছে তরতর করে উঠতে আরম্ভ করেছে। যেভাবে 3 লাফে আমরা গাছে চললুম, তা দেখে কে বলবে যে আমাদের পেছনে একটা করে লম্বা ল্যাজ। হাতিটা তখন ঠিক গাছের তলায় এসে পড়েছে। আর সেই মুহূর্তে একটা অঘটন ঘটলো। মর মর করে ডাল ভাঙার আওয়াজ এলো, একটা চিৎকার শোনা গেল টেনিদার। তারপর আমরা রোমাঞ্চিত হয়ে দেখলুম টেনিদা পড়েছে ঠিক হাতির পিঠের ওপরে। উপুর হয়ে দু হাতে জাপটে ধরেছে হাতির গলার চামড়া। আর পিঠের ওপর খামোখা এই উৎপাতটা ভাদ্র মাসের পাকা তালের মতো পড়তে হাতিটা ছুট লাগিয়েছে প্রাণপণে। আমরা আকুল হয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা, টেনিদা, টেনিদা! হাতি জঙ্গলের মধ্যে বিলিয়ে যাওয়ার আগে আমরা শুনতে বললাম, টেনিদা বলছে, তোদের পটল ডাঙার টেনিদাকে আর তোরা এই জন্মের মতন হারালি, বিদায় বিদায়। টেনিদা তো, আমরা তো ভীষণ ঘাবড়ে গেলাম, টেনিদাকে নিয়ে হাতি কোথায় চলে গেল। যাই হোক, গাছের ওপর আমরা তিন মুষতে বসে তিনজনেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললাম। টেনিদা আমাদের লিডার, পটলডাঙ্গার 4 সেরা মূর্তি, এমনি বুনন হাটির পিঠে চেয়ে বিদায় নিল, আর আমরা কিছুই করতে পারছি না, কেউ কিছু না। টেনিদা আমাদের মাথায় হাত বুলিয়ে অনেক মিষ্টি আর বিস্তর ডালমুট খেয়েছে, চাঁটি লাগিয়েছে যখন তখন। কিন্তু টেনিদার নাম যে একটা দিনও চলে না। যেমন চওড়া বুক তেমনি চওড়া মোনা বোন। হাবুল সেন সেবার টাইফয়েড হলে বড় বড় হয়ে সারা রাত জেগে নাওয়া খাওয়া ছেড়ে টেনিদাই তাকে নার্সিং করে বাঁচিয়ে তুলেছে বলা চলে। পাড়ায় কারোর বিপদে পড়লে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সবার আগে। লোকের উপকারে এক মুহূর্ত তার ক্লান্তি নেই, তার মুখে হাসি লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন, আর গল্পের রাজা। এমন গল্পের ছাড়া গুলেরও রাজা। এমন গল্প বলতে আর কেউ যায় না। সেই টেনিদা আমাদের ছেড়ে চলে গেল, এ হতেই পারে না, একেবারে অসম্ভব। ক্যাবলা চোখে জল টল মুছে ডাকলে, হাবলু, কি কও? ধরা গলায় হাবুল জবাব দিল, কেঁদে লাভ নেই, টেনিদাকে খুঁজে বের করতে হবে। কোথায় পাবা? আবুল জিজ্ঞেস করলাম। আমিও বললাম, পাবে কোথায়? যেখানেই হোক। ফোঁস ফোঁস করতে করতে হাবুল বলল, বুনো হাতি কোথায় যে লইয়া গেছে। ক্যাবলা এতক্ষণ নিয়ে পড়েছে গাছ থেকে, বললে, পৃথিবীর বাইরে তো কোথাও নিয়ে যায়নি, দরকার নেই দুনিয়ার শেষ পর্যন্ত খুঁজে দেখবো, নেমে আয় তোরা। সত্যি তো, সে পাকা তালের মতন সেই যে ট্রেনরা হাতির পিঠে চড়েছে, তারপর সে যাবে কোথায়? আমরা নামলুম। ক্যাবলা বলল, শোনো বন্ধুগণ, আমরা পটল ডাঙার ছেলে, ভয় কাকে বলে কোনোদিন জানিনি। তোমরা নিশ্চয়ই এর মধ্যে কোথাও ভুলেও যাওনি, সেই ঝর্ণি পাহাড়ের অভিযানের কাহিনী নিশ্চয়ই ভুলে যাবে। স্বামী ঘুটঘটানন্দের চক্রান্তে কেমন করে আমরা ফাঁস করে দিয়েছিলাম। মানুষের শয়তানিকে ঠান্ডা করতে হয়েছে, আর বুনো জানোয়ারকে ভয়। বুনো জানোয়ার চাইতে মানুষের চাইতে অনেক নিচু ধারের দিক, তাকে হারিয়ে হটিয়েই মানুষ এগিয়ে চলেছে, আর আমরা টেন্ডারকে ফিরিয়ে আনবই। আর হাতি যদি তাকে মেরে ফেলে থাকে, তা আমি বিশ্বাস করি না। সে আমাদের লিডার, বিপদে পড়লে যেমন বেপরা তেমনি সাহসী হয়েছে, সে তো তোমরা জানো। সে ঠিকই বেঁচে আছে, তবু আমাদের কর্তব্য আমরা করব। আর যদি সত্যি সত্যি হাতি তাকে মেরে ফেলে,
তাহলে আমরাও মরবো। টেনিদাগের ছেলে আমরা কিছুতেই কলকাতা ফিরে যাবো। কি বলো তোমরা? আমরা দুজন বুক চেটিয়ে উঠে দাঁড়ালাম। ঠিক, আমিও তাই করি। আবুল সেন বলে উঠলো, চারজনে এসেছিলাম, তিনজন কিছুতেই ফিরে যাও না, মরলে চারজনেই মরবো। আমি বললো, কেমন হলো? তাহলে আর দেরি করে লাভ কি, চলো বেরিয়ে পড়ি। কিন্তু কুট্টি মামা রোশনলালকে খবর দিতে পারলে, কোথায় খবর দিবি আর পাবিই বা কোথায়? তাছাড়া এক সেকেন্ড আমাদের সময় নষ্ট করা চলবে না। চল এগোনো যাক। কোন দিকে যাবি? আবুল সেন জানতে এলো। হাতির পায়ের দাগ নিশ্চয়ই পাওয়া যাবে, তাই ধরেই এগোবো। আমি বললাম, একটা বন্দুক টন্দুক যদি থাকতো। ক্যাবলা রাগ করলো, তুই আর জ্বালাসনি পেলা, বন্দুক থাকলেই বা কি হতো শুনি? কোনো জন্মে আমরা কেউ শুনেছি নাকি ওসব? বন্দুক আমাদের দরকার নেই, মনের জোরই হলো সব থেকে বড় অস্ত্র। আয় চল। আমরা এগিয়ে চললাম। বুক একটু আধটু দূর দূর করছিল না তা নয়, মনে হচ্ছিল পটলডাঙ্গায় ফিরে বাবা মা ভাই বোনদের মুখ হয়তো কোনোদিন আর দেখতে পাবো না। হয়তো এই জঙ্গলেই বাঘ হাতির পাল্লায় প্রাণ যাবে। তা যাক, দুনিয়ায় ভীরু আর স্বার্থপরদের কোনো জায়গা নেই। এভাবে বাপ মার কোলে আদুলে পুতুল হয়ে বেঁচে থাকা চাইয়ে বীরের মতন মরা ভালো। তোমরা তো তাই বলো। আর তাছাড়া জীবনে তো দুবার মরবো না। কেবল ঠিক বুঝেছিস। ডালপালা ভেঙে হাতিটা মারিয়ে মারিয়ে যে গেছে তা দেখে ক্যাবলা বললো, যা বুঝেছি তাই। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, কোথাও নরম পাত্রে পায়ের দাপ স্পষ্ট উঠেছে। প্রায় আধ ঘন্টা ধরে আমরা বন পথ বেয়ে চললাম, কিন্তু তখনও হাতির দেখা নেই। আর তেনারও চিহ্ন মাত্র নেই। শেষ পর্যন্ত এক জায়গায় এসে আমাদের থমকে দাঁড়াতে হলো। চারিধারে ঘন জঙ্গল, কেমন তছনছ করা, চারপাশেই হাতির পায়ের ছাপ। মনে হয় 5-7টা হাতি এখানে জড়ো হয়েছিল। তারপর নানা দিকে তারা ঘুরে বেরিয়েছে। এর মধ্যে কোন হাতিটা টেনিদার পিঠে চড়ে, টেনিদার কোন হাতিটার পিঠে গদিয়ান হয়ে বসেছিল সে কি করে বলবো? দুশ্চিন্তায় পড়া গেল। কেবল বললো, তাই তো, কোন দিকে যাই? হাবুল ভেবেচিন্তে বললো, এইভাবে ঘুরে খুঁজতে সুবিধা না, চল ক্যাবলা আমরা ভ্যানের কাছে ফিরে যাই, মামারে সঙ্গে করিয়া। কেবল বললো, নেই নেই যাউঙ্গা। তাহলে কি করবি? আমি জিজ্ঞেস করলাম। তিনজন তিন দিকে যাব। একা একা? ভয়ে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একলা চারণে। সেই রবীন্দ্রনাথ বলে গেছিল না, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, আমরা একলাই যাব। আমার পালকের প্রিয়টা অবশ্য একদিন ছোট হয়ে গেছে, এতদিন অনেক ছোট হয়ে গেছে। যেটুকু আছে তাও আবার চড়াত চড়াত করে কচ্ছপের মতন লাভ। একা যাবো? ক্যাবলার দুটো চোখ জল জল আমার দিকে চাইলো। তুই ভ্যানে ফিরে যা পেলা, আমি আর হাবুল চললুম খুঁজতে। আমার রক্ত তখন গরম হয়ে গেছে তেজে। না, আমিও ট্রেনটাকে খুঁজতে যাবো। ক্যাবলা আমার পিঠে একটা চাপড় মেরল, খুঁজল। ব্যাস ঠিক হয়, ইসকে মরদ কা বাত হয়। আমরা তিনজন তিন মুখে। বন্ধুগণ হয়তো আমাদের এই শেষ দেখা, হয়তো আমরা আর কেউ কোনোদিন বেঁচেই ফিরবো না। তাই যাওয়ার একবার পটল ডাঙা জিন্দাবাদ, পটল ডাঙা জিন্দাবাদ করে আমরা জিতলাম। চার মূর্তি জিন্দাবাদ, চার মূর্তি জিন্দাবাদ করে আমরা আওয়াজ তুললাম। তারপরেই দেখি ওরা দুজনে দুদিকে বনের মধ্যে শুট করে কোথায় চলে গেল। আমি তখন একা, এই বাঘ সাপ হাতির জঙ্গলে একেবারে একা। নিজেকে বললুম, বুকে সাহস আনো পটল ডাঙার প্যারারাম। তুমি যে কেবল তুমি যে কেবল শিঙি মাছের দিয়ে পটলের খেতে এক্সপার্ট তাও না, তার চাইতে অনেক বেশি। আজ তোমার চরম পরীক্ষা, তৈরি হও সেই জন্য। একটা শুকনো ডাল পড়েছিল সামনে, সেইটা কুড়িয়ে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। মরার আগে অন্তত কোষে এক ঘা তো বসাতে পারবো, সে হাতি হোক আর বাঘই। কিন্তু বেশি দূর যেতে হলো না। একটা জোপের মধ্যে যেই পা দিয়েছি, অমনি সরাত ঝরাত ঝড়, পায়ের নিচে মাটি ছুড়ে গেল। তখনই বুঝতে পারলাম মহাশূন্য বেগে বেয়ে আমি কোনো পাতালের দিকে পড়ে যাচ্ছি। মা! তারপরেই আমার চোখ বুজে এলো। তো আজকে এই পর্যন্ত দিলাম। আমি এই 5 নম্বর পর্বে এইটুকুন তোমাদের শোনালাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে।
পরের দিনকে 6 নম্বরে আমি আরো কিছু আরো অনেকগুলো পর্ব আছে, আরো 4-5টা পর্ব আছে, সেগুলো আমি খন্ডে খন্ডে বলবো। কেমন লাগলে জানাবে, তোমাদের ভালো লাগলে সেটা লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অবশ্যই সেই এইতে আমার কমেন্টস লিখবে। আজকের মতন টাটা। আবার পরের দিনকে হয় টেনিদা নিয়ে আসতে পারি, অথবা টেনিদার গল্প তো শেষ করতেই হবে, অন্যান্য গল্প নিয়েও আসবো। দেখা হবে। রাখলাম।